হ্যালো এভরিওয়ান, এডিটোরিয়াল ডিসকাশনে সবাইকে স্বাগত। আজ আমরা তিনটে আর্টিকেল ডিসকাস করব। প্রথম, এক্সপোর্ট ব্লক ইন্ডিয়াস ট্রেড ইন অ্যামিড প্যান্ডেমিক, এটা দ্য হিন্দুতে পাবলিশ হয়েছে। ফর এ রিসেট ইন ইন্ডিয়া নেপাল রিলেশনশিপ, এটা দ্য হিন্দুতে পাবলিশ হয়েছে। আর আনসেফ জার্নি, এটা ইন্ডিয়ান এক্সপ্রেসের, এটা একটা আর্টিকেল আমরা ডিসকাস করব। তো ডিসকাশন স্টার্ট করা যাক। ফার্স্ট হচ্ছে আমাদের এক্সপোর্ট ব্লক অন ইন্ডিয়াস ট্রেড অ্যামিড প্যান্ডেমিক, এটা দ্য হিন্দুতে পাবলিশ হয়েছিল। এক্সপোর্টটা কত ইম্পর্টেন্ট তার জন্য একটা কথা আমি বলে রাখি, যখন $5 ট্রিলিয়ন ইকোনমির আমাদের টার্গেট ছিল, এর মধ্যে তো মহামারী চলে এসেছে, সেই জন্য এটা অ্যাচিভ করা এই মুহূর্তে সম্ভব হয়ে উঠবে না। তবু যখন $5 ট্রিলিয়ন ইকোনমির টার্গেট সেট করা হয়েছিল, তখন কিন্তু $1 ট্রিলিয়নের কেবলমাত্র এক্সপোর্ট টার্গেট করা হয়েছিল, মানে অলমোস্ট 10% অফ দ্য জিডিপি। তাহলে বুঝতে পারছো এক্সপোর্টটা একটা ইকোনমির কত ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। ঠিক আছে, তো আর্টিকেল কি বলছে দেখা যাক। অফিসিয়াল ট্রেড ডেটা এপ্রিল মাসে রিলিজ হয়েছে, আর তাতে আমরা জানতে পারছি যে আমাদের যে এক্সপোর্ট, সেটা হচ্ছে গ্রিমেস্ট ইন দ্য ওভার 2 ডিকেডস। গত 2 দশকের সবচেয়ে খারাপ, সবচেয়ে ভয়াবহ ডেটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। কেন? কারণ এক্সপোর্ট 60% কমে গেছে, ইম্পোর্টও প্রায় 60%-এরই আশেপাশে কমে গেছে, কিন্তু আমাদের এখন ফোকাস এক্সপোর্টের উপর। ইন্ডিয়া 30টা বিগেস্ট প্রোডাক্ট কিন্তু এক্সপোর্ট করে, তার মধ্যে 2টো ছাড়া, আয়রন ওর আর ফার্মাসিউটিক্যালস মানে ওষুধপত্র, এগুলো ছাড়া বাকি সবাই কিন্তু নেগেটিভ গ্রোথ দেখিয়েছে, সমস্ত কিন্তু কিছু কমে গেছে। কেবলমাত্র এই দুটো বেড়েছে, তাও আবার মাত্র 0.25%। পেট্রোলিয়াম প্রোডাক্ট অনেক বেশি পরিমাণে এক্সপোর্ট হয়েছে, কিন্তু এই মুহূর্তে ওয়ার্ল্ড মার্কেটে কিন্তু গ্লোবাল মার্কেটে পেট্রোলিয়াম প্রোডাক্টের দাম খুব কম, সেই জন্য এই এক্সপোর্টটাকে যদি আমরা পয়সাতে কনভার্ট করি, তাহলে কিন্তু খুব একটা বেশি ভ্যালু আমাদের কিছু সেরকম পাওয়া যায়নি। এই যে ট্রেডটা যে কোল্যাপস হলো, এটা কিন্তু কোনো সারপ্রাইজিং ব্যাপার নয়, কারণ লকডাউনের যে এফেক্ট ছিল, সেটাতে আমরা জানি কেবলমাত্র চাহিদা বা নিবেশ কমে যায়নি, সবচেয়ে বেশি ডিসরাপ্ট কী হয়েছে, গ্লোবাল ইকোনমি, মানে গ্লোবাল ইকোনমির যে সাপ্লাই চেন, এক জায়গা থেকে যে মাল তৈরি হয় অন্য জায়গায় যে যায়, এই যে যাওয়ার পদ্ধতিটা, যে শিপের মাধ্যমে, ট্রেনের মাধ্যমে, বাসের মাধ্যমে, এটা কিন্তু খুব ভালোভাবে ডিসরাপ্ট হয়ে গেছে, সেই জন্য কিন্তু এক্সপোর্টের সবচেয়ে বেশি এফেক্ট পড়েছে। ইন্ডিয়ান এক্সপোর্ট কিন্তু শুধুমাত্র এটার উপর নয়, আগে থেকে কিন্তু একটা ফ্রি ফল কন্ডিশনে ছিল। গভর্নমেন্ট যে স্টিমুলাস প্যাকেজ অফার করেছে, তাতে কিন্তু নানান রকম রিফর্মের কথা বলা হয়েছিল, যেমন ইমপ্রুভমেন্ট ইন ইজ অফ ডুইং বিজনেস, মানে ব্যবসা বাণিজ্য করবার যে সহজ পদ্ধতিতে কীভাবে মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারবে, সেই ইজ অফ ডুইং বিজনেস, তাতে কিন্তু নানান রকমের রিফর্মের কথা বলা হয়েছে। এমএসএমইগুলোকে, মাইক্রো স্মল আর মিডিয়াম এন্টারপ্রাইজগুলোকে কিন্তু নানান রকমের লোনের ব্যবস্থার কথা বলেছে, কিন্তু এক্সপ্লিসিটলি স্পেসিফিক্যালি বলা যায় না যে এক্সপোর্টারদের জন্য কিন্তু কোনো সেরকম প্যাকেজ ঘোষণা করা হয়নি আলাদা করে স্পেসিফিক্যালি। আরবিআই কিছু কিছু কথা বলেছে মে 22-এ। কী বলেছে? যে 15,000 কোটি টাকার একটা লিকুইডিটি ফান্ড এক্সট্রা দেওয়া হবে এক্সিম ব্যাঙ্কে। ইম্পোর্ট এক্সপোর্ট যে দেখে, যে ব্যাঙ্কটা ইম্পোর্ট এক্সপোর্টের যে সেন্ট্রাল ব্যাঙ্ক, সেটা হচ্ছে এক্সিম ব্যাঙ্ক, তাকে কিন্তু 15,000 কোটি টাকার একটা লিকুইডিটি ফান্ড দেওয়া হচ্ছে, এটা খুব ভালো কথা। আর কি করা হয়েছে? যারা ইম্পোর্ট করে তাদের জন্য কিন্তু রেমিটেন্স সেটেলমেন্টের যে ব্যবস্থা, সেটা কিন্তু 6 মাসের জন্য এক্সটেনশন দেওয়া হয়েছে তাদেরকে। মানে কেউ যদি বাইরে থেকে কোনো কিছু আমদানি করে, সে তার পয়সা সেটেল করবার জন্য 6 মাসের এক্সটেনশন তাকে দেওয়া হয়েছে। আর যারা এক্সপোর্টার, তাদেরকে 12 মাসের একটা ক্রেডিট দেওয়া হয়, তা সেটাকে বাড়িয়ে 15 মাস করা হয়েছে। এই যে 3 মাসের এক্সটেনশন এক্সট্রা দেওয়া হলো, এটা কিন্তু কোনো নতুন কথা নয়। আরবিআই কিন্তু মার্চ মাসের 23 তারিখ অলরেডি এটা ডিক্লেয়ার করেছিল। তাহলে আবার করে যে নতুন একটা পলিসি, পুরনো পলিসিটাকে আবার নতুন করে পরিবেশন করা হচ্ছে, এর থেকে আমরা বুঝতে পারছি যে পলিসি মেকাররা শর্ট অফ আইডিয়াস হয়ে গেছে, মানে তাদের কাছে আইডিয়া কিন্তু এখন এই মুহূর্তে সেরকম কিছু আসছে না যে কীভাবে ইকোনমিকে রিভাইভ করা যায়, এমপ্লয়মেন্ট জেনারেটিং কোনো একটা পদ্ধতিতে কীভাবে ইকোনমিকে রিভাইভ করা যায়, সেরকম কিন্তু পলিসি মেকারদের কাছে এই মুহূর্তে নেই। আমাদের যে এমপ্লয়মেন্ট ইনসেন্টিভ সেক্টর, যেগুলো যেরকম টেক্সটাইল, কাপড় চোপড়ের যে বিজনেস, সেগুলো কিন্তু আমাদের খুব এমপ্লয়মেন্ট ইন্টেন্সিভ, মানে এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোকজন চাকরি বাকরি পায়, কিন্তু সেইখানে 16% ফল দেখা গিয়েছিল জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে, আর এপ্রিল মাসে 91% ফল দেখা দিয়েছে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলছে যে মে মাসে 13 থেকে 32% কমে যেতে পারে বিজনেস, মানে ওভার 2020, পুরো 2020-তে কিন্তু 13 থেকে 32% ওয়ার্ল্ড ট্রেডই কমে যাবে। তাহলে মে মাসে যে জিনিসপত্র ভালো হয়ে যাবে, সেই গ্যারেন্টি কিন্তু কিছু নেই। আমরা এক্সপেক্ট করতে পারি না যে মে মাসে কোনো কিছু ভালো হয়ে যাবে বলে। তার মধ্যে মানে খারাপের মধ্যে আরও খারাপ এটা হচ্ছে যে অলমোস্ট 90টা কান্ট্রি মেডিকেল আর ফুড সাপ্লাই কিন্তু নানান রকমের ব্যান ইম্পোজ করে দিয়েছে, মানে বাইরে থেকে ইম্পোর্ট করা হবে না। মানে ভারত চাইলেও বিভিন্ন কান্ট্রিকে কিন্তু, মানে 90টা প্রায় অলমোস্ট কান্ট্রি, যেখানে আমরা মেডিকেল সাপ্লাই করতে পারি না, ফুড সাপ্লাই করতে পারি না, তাই এক্সপোর্ট আরও ডিসরাপ্ট হয়ে গেছে। ইভেন ইন্ডিয়াও কিন্তু সেলফ রিলায়েন্ট হওয়ার কথা বলেছে, আত্মনির্ভর ভারত স্কিমের কথা কিন্তু ঘোষণা করেছিল। তো এই কোভিড-19 সিচুয়েশানে
ইন্ডিয়া একটা জিনিস এক্সপেক্ট করছে যে অনেক বাইরের বিদেশি কোম্পানিগুলো কী করবে, চায়না থেকে নিজের এস্টাবলিশমেন্ট সরিয়ে ইন্ডিয়াতে নিয়ে চলে আসবে। তো সেই জন্য কিছু কিছু জিনিস লিবারেলাইজ করা হচ্ছে, সেটা খুব ভালো কথা। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে ইনভেস্টমেন্ট কিন্তু বড় বিজনেস কোম্পানিগুলো ইনভেস্টমেন্ট কিন্তু লং টার্ম দেখে কিন্তু ইনভেস্ট করে, শর্ট টার্মে কিন্তু ইনভেস্টমেন্ট চেঞ্জ করে না। এই মুহূর্তে আমাদের দরকার যে আমরা ইন্ডিয়ান এক্সপোর্টারদেরকে একটু সাহায্য করব, ইন্ডিয়ান এক্সপোর্টারদেরকে পলিসি মেকারদের মানে গভর্নমেন্টকে হেল্প করা দরকার। এই জন্য কারণ অন্যান্য কান্ট্রি যেগুলো আছে তারা কিন্তু নানান রকমের স্টিমুলাস প্যাকেজ যদি ঘোষণা করে, মানে সেখানে ইকোনমি যদি ঠিকঠাক চলতে শুরু করে দেয়, তাহলে আবার সেখানে কিন্তু চাহিদা সৃষ্টি হবে অন্যান্য দেশে। সেখানে যদি চাহিদা সৃষ্টি হয়, ইন্ডিয়ান এক্সপোর্টাররা কিন্তু সেখানে এক্সপোর্ট করে একটু হলেও, সামান্যতম হলেও কিন্তু এক্সপোর্টে একটু বুস্ট আসতে পারে। তো এটা ছিল ফার্স্ট আর্টিকেল। আমরা সেকেন্ড আর্টিকেলে যাব। সেকেন্ড আর্টিকেল আমাদের ইন্ডিয়া নেপাল রিলেশনশিপের উপর। ইন্ডিয়া নেপাল রিলেশনশিপে নানান রকমের এখন কিন্তু মনোমালিন্য সৃষ্টি হয়েছে। কী নিয়ে? ইন্ডিয়া চায়না বর্ডারের কাছে একটা ট্রেড রুটের মধ্যে, ট্রেড রুট মানে ট্রেড করবার যে রাস্তা, সেখানে সেই রাস্তা দিয়ে আবার কৈলাস মানসরোবরে যে যাত্রা হয় সেই যাত্রাও হয়। সেটা হচ্ছে কি লিপুলেখ পাস। ওই লিপুলেখ পাসের কাছে একটা জায়গা আছে, সেই স্থানটার নাম হচ্ছে কালাপানি টেরিটরি। তো সেই অঞ্চলটা নিয়ে কিন্তু বিবাদের সৃষ্টি হয়েছে ইন্ডিয়া আর নেপালের মধ্যে। কিন্তু হঠাৎ করে এই মনে প্রশ্ন আসতে পারে যে হঠাৎ করে তো ইন্ডিয়া নেপালের কোনো দিন বর্ডার ডিসপিউট ছিল না, হঠাৎ করে এরকম এলো কেন? কারণ এই রিজনগুলো অনেক রকমের কমপ্লেক্সিটি আছে, জটিলতা আছে ভিতরে। নেপালের যে এই মুহূর্তে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, তার কিন্তু নানান রকমের পলিটিক্যাল এজেন্ডার জন্য এই ধরনের ঘটনা ঘটছে। ইন্ডিয়া আর নেপালের আজকের দিনে যে বর্ডার, এই বর্ডারটা কিন্তু এস্টাবলিশ হয়েছিল নেপালের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা ট্রিটির মাধ্যমে। সেটা হচ্ছে ট্রিটি অফ সাগৌলি। 1816 সালে এই ট্রিটি সাইন হয়েছিল। আর তাতে বলা হয়েছিল যে কালি রিভার, কালি যে নদী, সেই নদীটাই কিন্তু বাউন্ডারি সেটেল করবে ইন্ডিয়া আর নেপালের মধ্যে। তখন ছিল ব্রিটিশ ইন্ডিয়ান টেরিটরি। যখন ভারত স্বাধীনতা লাভ করে 1947 সালে, তখন কিন্তু সেই লেগেসিটা ইন্ডিয়া পেয়ে যায়। আর দুজনের মাঝে এটাই হয়ে থাকে যে কালি রিভারটা হচ্ছে বাউন্ডারি, এদিকটা নেপাল, এদিকটা ইন্ডিয়া। কিন্তু সমস্যা হচ্ছে এইখানে যে নদী কিন্তু একটা নির্দিষ্ট জায়গা থেকে আসে না। দেখো ম্যাপ দেখালে তোমরা বুঝতে পারবে, এখানে কালী নদী আছে অ্যাপ্রক্সিমেটলি। এই যে সারদা রিভার, সারদা, কালী, মহাকালী সব একটাই নদীর বিভিন্ন রকমের নাম। এবার এই যে পাহাড়ি অঞ্চলে যে নদীগুলো সৃষ্টি হয়, সেগুলো কিন্তু একটা সিঙ্গেল অরিজিন থেকে হয় না। এখানে কিন্তু অনেকগুলো নদীর ধারা মিলে তবে একটা নদী সৃষ্টি হয়েছে, ঠিক আছে? তো ইন্ডিয়ার বক্তব্য হচ্ছে যে এটা হচ্ছে কালী নদীর উৎস, সুতরাং এটা হচ্ছে ইন্ডিয়ান বাউন্ডারি। ওকে। নেপালের বক্তব্য হচ্ছে এটা উৎস এবং এটা হচ্ছে মেন স্ট্রিম, সুতরাং এই যে টেরিটরি যেটা রয়েছে এটা নেপালের আন্ডারে চলে যাচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে ডিসপিউট। তো আমরা যেখানে ছিলাম, তো এই যে ডিসপিউটটা হয়েছে তখন কিন্তু যখন নেপালের সাথে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির যখন সেটেলমেন্ট হয়েছিল ট্রিটি অফ সাগৌলির দ্বারা, তখন কিন্তু এই যে কুটি ইয়াংতি লিম্পিয়াধুরা রিজিয়ন, সেটাকে কিন্তু আমরা ফিক্স করে নিয়েছিলাম যে এটা হচ্ছে অরিজিন। তো এই অরিজিনের মধ্যে কিন্তু ম্যাপের মধ্যে নানান রকমের চেঞ্জ এসেছিলো 1857 আর 1889 সালে। আর দুটো দেশই মানে ইন্ডিয়া আর নেপালও দুজনেরই যখন ম্যাপ রিলিজ করেছিল, তখন কিন্তু কালাপানি রিজনটাকে নিজের টেরিটরিতে দেখেছিল। কিন্তু তবু কোনো দিন এটা নিয়ে কোনো সমস্যা এই জন্য হয়নি, কারণ ইন্ডিয়া আর নেপালের কিন্তু ওপেন বর্ডার। ইন্ডিয়া নেপালের মধ্যে ওপেন বর্ডার, ফ্রেন্ডশিপ ট্রিটি আছে। সুতরাং নেপালের মানুষ ইন্ডিয়াতে, ইন্ডিয়ার মানুষ নেপালে যাতায়াত করতে পারে। সুতরাং সেটা নিয়ে সেরকম কোনো সমস্যার কোনো দিনই সৃষ্টি হয়নি। 1996 সালে একটা ট্রিটি সাইন করা হয়েছিল, সেটা হচ্ছে ট্রিটি অফ মহাকালী। তো মহাকালী রিভার, কালী রিভার, সারদা রিভার সব একই নদীর বিভিন্ন রকমের নাম। কেন এই ট্রিটি সাইন হয়েছিল না, পঞ্চেশ্বর মাল্টিপারপাস হাইডেল প্রজেক্ট, একটা জলবিদ্যুৎ প্রকল্প, পঞ্চেশ্বর জলবিদ্যুৎ প্রকল্প যখন তৈরি করা হয়েছিল, তখন এই ট্রিটিটা সাইন হয়। তো এই ট্রিটি হওয়ার সময় কিন্তু এই ইস্যুটা প্রথমবার ওঠে যে এই অঞ্চলটা কার। তো তখন বলা হয় যে এই অঞ্চলটা কার সেটা ডিসকাস করা হবে। একটা বাউন্ডারি টেকনিক্যাল লেভেল একটা কমিটি গঠন করা হবে, সেটা কিন্তু ডিসকাস করবে। তো এই কমিটিটা 2008 পর্যন্ত 98% যে টেরিটোরিয়াল ডিসপিউট ছিল সেগুলো সব সেটেল করে নিয়েছে। কেবলমাত্র 2% সমস্যা রয়ে গেছে। কোথায় দুটো জায়গায়, একটা কালাপানি আর একটা সুস্তা। এই দুটো মাত্র এমন জায়গা আছে যেখানে কিন্তু এখনও সমস্যাটা সলভ হয়নি। তো সমস্যাটা যখন সলভ হয়নি 2008-এ, তখন বলা হলো যে এই দুটো অঞ্চল নিয়ে ফরেন সেক্রেটারি লেভেলে ডিসকাশন হবে। কিন্তু তার মধ্যে 2009-এর মধ্যে কী হলো, একটা 80 কিলোমিটারে একটা রাস্তা তৈরি করার কথা হলো। তখন এই যে রাস্তা তৈরির কাজ যখন স্টার্ট হলো, তখনও কিন্তু নেপাল কোনো অবজেকশন করেনি। যদি তখন অবজেকশন করতো তখনও তাহলে কিন্তু ম্যাটারটা হাইলাইট হতো, কিন্তু তখন হয়নি। তারপর কি ঘটনা ঘটে, তারপর 2019-এ এসে
2019-এ কী ঘটনা ঘটে জানো তোমরা? জম্মু অ্যান্ড কাশ্মীর যেটা আগে একটা স্টেট ছিল সেটাকে দুটো টেরিটরিতে ইউনিয়ন টেরিটরিতে ডিভাইড করে দেওয়া হয়। এটা জম্মু অ্যান্ড কাশ্মীর, এটা লাদাখ। তো একটা নতুন ম্যাপ কিন্তু রিলিজ করে সার্ভে অফ ইন্ডিয়া। তো সার্ভে অফ ইন্ডিয়া যখন নতুন ম্যাপ রিলিজ করে নভেম্বর মাসের 2 তারিখে, তখন কিন্তু এই ম্যাপটা রিলিজ করে, ঠিক আছে? যখন এই ম্যাপটা রিলিজ করে তখন কিন্তু নেপাল একটা প্রোটেস্ট রেজিস্টার করে যে এই টেরিটরিটা আমাদের। তখন কিন্তু একটা ইয়ের কথা বলেছিল নেপাল। কিন্তু ঠিক তার নভেম্বর মাসের 8 তারিখ, মানে ঠিক তার 6 দিন পরে আর একটা ম্যাপ রিলিজ করে 9th এডিশন। তাতে দেখতে পাচ্ছ দুটো ম্যাপের মধ্যে কোনোই পার্থক্য নেই, কেবলমাত্র এখানে কালী রিভারের নামটা এখানে ডিলিট করে দেওয়া হয়েছে। তো এটা দেখে নেপাল কিন্তু আরও কিন্তু প্রোটেস্ট তাদের ইন্টেন্স হয়ে যায় যে কালী রিভারের নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে, তার মানে ইন্ডিয়া ক্লেম করতে চাইছে এই অঞ্চলটা। তো তখন বলা হয় যে ঠিক আছে, ফরেন সেক্রেটারি লেভেলে কথাবার্তা হবে, দুই দেশের ফরেন সেক্রেটারি এসে নিজেদের মধ্যে কথা বলবে, জিনিসটাকে সলভ করে নেওয়া হবে। কিন্তু সেই মুহূর্তে এই জন্য সলভ করা হয়নি, কারণ তখন আমাদের যে ফরেন সেক্রেটারি ছিল আর যে অ্যাম্বাসেডার ছিল, দুজনেরই কিন্তু রিটায়ারমেন্টের সময় চলে এসেছিলো। সুতরাং সেই ব্যাপারটা নিয়ে আর সেই লেভেলের কোনো কথা হয়নি। নেপাল যদি অনেক রিমাইন্ডার দিয়েছিল যে বিষয়টা নিয়ে সেটেলমেন্ট করা যাক, কিন্তু সেই সময় সেরকম কোনো কথাবার্তা হয়নি, আর ব্যাপারটা কিন্তু হ্যাং হয়ে রয়ে যায়। এবার সমস্যাটা এখানে কি হয়, হঠাৎ করে এখন কেন শুরু হয়ে গেল ব্যাপারটা? দেখো, নেপালের যে কনস্টিটিউশন আছে তাতে কিন্তু গ্যারেন্টি দেওয়া আছে কেউ যদি একবার পিএম হয়ে যায় তাকে কিন্তু 2 বছর পর্যন্ত সরানো যাবে না, ঠিক আছে? তো 2017-র শেষের দিকে কিন্তু কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রী হয়েছে। তার এই ফেব্রুয়ারি মাসে বলা যেতে পারে তার 2 বছর কমপ্লিট হয়েছে, ঠিক আছে? আর এই মুহূর্তে কিন্তু ব্যাড গভর্নমেন্ট আর এই কোভিড সিচুয়েশন কিন্তু ভালো করে সামাল দিতে পারেনি কেপিএস ওলি। তো সেই জন্য তার বিরুদ্ধে কিন্তু নিজের পার্টির লোকেরা এবং গভর্নমেন্ট বাইরে থেকেও নানান রকমের প্রেশার আসছে। তো এখন কেপিএস ওলি কিন্তু নানান রকমের পলিটিক্স খেলবার চেষ্টা করছে, ঠিক আছে? এবার এই সময় কিন্তু দুটো ঘটনা ঘটে। প্রথম তো 8 মেতে ডিফেন্স মিনিস্টার এই যে 80 কিলোমিটার রাস্তার কথাটা যেটা বললাম সেটা তৈরি হয়েছে। এই রাস্তাটা কিন্তু অলরেডি ছিল, এটাকে জাস্ট মোটরেবল বানানো হয়েছে, মানে যেন গাড়ি চলাচল করতে পারে সেইভাবে উন্নত করা হয়েছে এই রাস্তাটাকে, ঠিক আছে? তো যখন এই রাস্তাটা উদ্বোধন করলো, তারপর 15 তারিখে আমাদের চিফ অফ আর্মি স্টাফ এই কথাটা বললেন যে নেপাল মে হ্যাভ রাইজ দ্য ইস্যু অ্যাট দ্য বিহেস্ট অফ সামওয়ান এলস। অন্য কারোর কথায় নেপাল কিন্তু এই ধরনের ইস্যু রেজ করছে। তো এই কথাগুলো যখনই এসেছে তখন কিন্তু কেপিএস ওলির কাছে একটা ভালো অপরচুনিটি চলে এলো, যেগুলোকে নিয়ে চলো পলিটিক্স খেলা যাক এবং দেশের মধ্যে একটা ন্যাশনালিজমের হাওয়া দেওয়া যাক। তো নেপালের মধ্যে এই যে হঠাৎ করে এরকম একটা ন্যাশনালিজম, যে জাতীয়তাবাদ, আমরা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট কিন্তু সৃষ্টি একটা হলো। আর কেপিএস ওলি বলা যেতে পারে মোটামুটি একটা সাকসেসফুলি এই জিনিসটাকে করতে সফল হয়েছে, যে লোকের মধ্যে এই যে বিরোধ সৃষ্টি করা, অ্যান্টি ইন্ডিয়া যে সেন্টিমেন্ট সৃষ্টি করা, সেটা কিন্তু করতে সৃষ্টি হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস উল্লেখনীয় আমি একবার বলে দিই। 2015 একটা কী ঘটনা ঘটেছিল। 2015-এ কিন্তু নেপালের নতুন একটা কনস্টিটিউশন রাইট করা হয়েছিল, ঠিক আছে? তো সেই সময় মাধেশি বলে ওখানে এক ধরনের গ্রুপ আছে, তারা কিন্তু প্রোটেস্ট করেছিল যে তাদের এগেনস্টে এই কনস্টিটিউশনটা। তো তারা ইন্ডিয়া আর নেপালের মাঝখানে যে বর্ডার, সেই বর্ডারের যে রাস্তা সেগুলোকে চোক করে দেয়, আর ভারত থেকে যে সমস্ত সাপ্লাই যায় মালপত্র, সেই সাপ্লাইগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। আর সেই সময় কিন্তু নেপালে একটা ক্রাইসিসের সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। তো নেপালের মধ্যে অনেকের এরকম বক্তব্য যে এটা নাকি ইন্ডিয়া ইনফ্লুয়েন্স করেছে, আর সেই জন্য এটা নিয়ে অনেকের মধ্যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট সৃষ্টি হয়েছে, ঠিক আছে? তো তখন থেকে কিন্তু 2015 থেকে একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট নেপালিদের মধ্যে রয়েছে। তার মধ্যে কিছু কিছু পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার জন্য কিছু কিছু নেতা আছে নেপালে যারা কিন্তু এই ব্যাপারটাকে খুব ইউজ করে। আচ্ছা, তার মধ্যে চাইনা কার্ড তারা খেলতে থাকে বারবার। চাইনা কার্ড খেলা মানে কি? মানে এই যে চাইনা একটা নেপাল একটা ইন্ডিয়ার ফ্রেন্ডলি বাউন্ডারি, একটা ফ্রেন্ডলি নেবার কান্ট্রি। নেপাল কিন্তু ইনডাইরেক্টলি ভয় দেখানোর চেষ্টা করে, যদি ইন্ডিয়া কোনো কিছুতে হেল্প না করে তাহলে কিন্তু সে চাইনার কাছে চলে যাবে, আর যদি সে চাইনার অ্যালাই হয়ে যায় তাহলে আমাদের জন্য একটু কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তো এই ব্যাপারটার কিন্তু খুব বেশি অ্যাডভান্টেজ নেয় নেপাল। কিন্তু এখানে একটা জিনিস বোঝার আছে, আগে কিন্তু চায়নার কনসার্ন শুধুমাত্র ছিল তিবেতিয়ান রিফিউজিদের নিয়ে, মানে তিবেত থেকে যে সমস্ত রিফিউজি নেপালে ঢুকে পড়েছে তাদেরকে নিয়ে, আর কোনো ইস্যু ছিল না। কিন্তু এই মুহূর্তে চায়না কিন্তু প্রচুর ইনফ্লুয়েন্স করবার চেষ্টা করে নেপালের আর্মিকে, আর্মড পুলিশ ফোর্সকে, পলিটিক্যাল পার্টিগুলোকে। কিন্তু ইন্ডিয়া সেরকম কিন্তু কোনো রকমের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে না। আর চায়না এটাও জানে যে নেপাল একটা এমন জায়গায় অবস্থিত যার কিন্তু স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্স আছে, মানে এখানটা নেপালকে যদি চায়না ইনফ্লুয়েন্স করে নিতে পারে তাহলে তার অলমোস্ট চারপাশে ইন্ডিয়া রয়েছে, ইন্ডিয়াকে অনেকখানি ইনফ্লুয়েন্স করা যেতে পারে।
এবার দেখো একটা রিয়ালিটি এটা যে ইন্ডিয়া কিন্তু এই যে পলিটিক্যাল এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে নেপালের ভিতরে সেটাকে কিন্তু কখনোই অতখানি ইম্পর্টেন্স দেয়নি। মানে নেপালের ভিতরে নেপালের লিডাররা কিন্তু সবসময় মানে অ্যাগ্রেসিভলি অ্যান্টি ইন্ডিয়ান কথাবার্তা বলতে থাকে, কিন্তু ইন্ডিয়া সে বিষয়ে সেরকম কোনো ধ্যান দেয়নি। ইন্ডিয়া কিন্তু সবসময় চেয়েছে যে একটা কোয়াইট একটা চুপচাপ ডিপ্লোমেসি হোক, মানে চুপচাপ একটা কূটনৈতিক রিলেশন যেন ইন্ডিয়া নেপালের সাথে বজায় রাখে। কিন্তু এটা করার ফলে কি হলো, ওদের মধ্যে এতই বেশি অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট সৃষ্টি হয়ে গেছে। তুমি যদি এখন নেপালের হিস্ট্রি বুকগুলো দেখো তাতেও ইনফ্যাক্ট অনেক কিছু অ্যান্টি ইন্ডিয়ান কথাবার্তা কিন্তু পাওয়া যায়। তার মধ্যে একটা কথা যেটা বারবার বলা হয় সেটা হচ্ছে 1950 সালে একটা ভারত আর নেপালের মাঝখানে ট্রিটি সাইন হয়েছিল, ট্রিটি অফ পিস অ্যান্ড ফ্রেন্ডশিপ। তো এর মধ্যেই বলা হয়েছিল যে ওপেন বর্ডার থাকবে, ইন্ডিয়ার মানুষ নেপালে আসতে পারবে, নেপালের মানুষ ইন্ডিয়াতে আসতে পারবে। তো এটাতে তো নেপালেরই বেশি অ্যাডভান্টেজ, তাই না? ইন্ডিয়ার সেরকম কোনো অ্যাডভান্টেজ নেই। ইন্ডিয়া জাস্ট একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ মেনটেন করবার চেষ্টা করেছিল। কিন্তু এটাকে নিয়ে 1950 আচ্ছা এখানে 1950 ট্রিটির একটা বিষয় ইম্পর্ট্যান্ট, যখন এই ট্রিটিটা যে সাইন হয়েছিল সেটা কিন্তু নেপালের সাইড থেকে নেপালের পিএম সাইন করেছিল, কিন্তু ইন্ডিয়ার সাইড থেকে ইন্ডিয়ার যে অ্যাম্বাসেডার ছিল সেই সময় রাজদূত সে সাইন করেছিল। তো নেপালের বক্তব্য হচ্ছে এটা হচ্ছে এক ধরনের আনইকুয়াল রিলেশন, ঠিক আছে? মানে নেপাল বলতে চাইছে যে ইন্ডিয়া নেপালকে ছোট করে দেখে। কিন্তু দেখো এতে তো এই ট্রিটিটাতে নেপালেরই ফায়দা, ইন্ডিয়ার কিন্তু সেরকম কিন্তু অ্যাডভান্টেজ কিছু নেই। তো ইন্ডিয়া বলেও যে ঠিক আছে তোমাদের যদি ট্রিটি না থাকে তাহলে তোমরা ট্রিটি শেষ করে দাও। কিন্তু নেপালি যে অথরিটিস তারা জানে যে এটাকে যদি শেষ করে দেওয়া হয় তাহলে নেপালেরই ক্ষতি। সেই জন্য তারা কী করে বারবার এই ট্রিটিটাকে নিয়ে পাবলিকে নানান রকমের হইচই সৃষ্টি করে, কিন্তু জানে অরিজিনালি যদি এই ট্রিটিটা বলিশ হয়ে যায় কিন্তু নানান রকমের সমস্যা তাদেরই হবে। তো এই মুহূর্তে ইন্ডিয়ার যে আর্জেন্ট নিড সেটা হচ্ছে কি, এই যে দুদিকেই যে কথার যে বেশি কচকচি হচ্ছে এই জিনিসটাকে কিন্তু কমিয়ে দিয়ে যদি দুজন একটা টেবিলে এসে বসে আর এমন কিছু শান্তশিষ্টভাবে নিজেদের মধ্যে সম্পর্কগুলোকে যদি ঠিক করে নেয় তাহলে কিন্তু জিনিসপত্র আরও বেটার হতে পারে, ঠিক আছে? আর আমাদের পিএমের যে পলিসি যেটা নেবারহুড ফার্স্ট, সেই পলিসিটাকে অ্যাপ্লাই করা দরকার। আর যখনই আমরা ইন্ডিয়া আর নেপালের পলিসি রিলেশনের কথা বলি তখনই আমরা বলি স্পেশাল রিলেশনশিপ। কিন্তু এখন এই স্পেশাল রিলেশনশিপটা আর না রেখে আমাদের একটা নর্মাল রিলেশনশিপ মেনটেন করা দরকার, যার ফাউন্ডেশন হবে নেবারহুড ফার্স্ট। তো এটা ছিল ইন্ডিয়া নেপালের রিলেশন নিয়ে আর্টিকেল। আমরা নেক্সট আর্টিকেলে যাব। ওকে, নেক্সট আর্টিকেল আমাদের ইন্ডিয়ান এক্সপ্রেসের আনসেফ জার্নি। একটা ভিডিও ক্লিপ, অ্যাকচুয়ালি একটা ভিডিও ক্লিপ না, অনেকগুলো ভিডিও অনেক ফটো আমাদের কিন্তু এখন চোখের সামনে চলে আসছে, যেখান থেকে আমরা জানতে পারছি যে মাইগ্রেন্ট লেবার যারা এক স্টেট থেকে অন্য স্টেটে গিয়ে কাজ করতো তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ হচ্ছে। মে মাসের প্রথম সপ্তাহে ইন্ডিয়ান রেলওয়ে শ্রমিক স্পেশাল ট্রেন চালানো স্টার্ট করে। আর এই লকডাউনে যারা ফেসে গেছিলো মার্চ 24-এর পর থেকে তাদেরকে নিজের স্টেটে পাঠানোর জন্য। কিন্তু এই জার্নিগুলো কিন্তু লোকজনের পক্ষে খুব ভয়াবহ একটা জিনিসে পরিণত হয়েছে। এর মধ্যে আমরা খবর পেয়েছি যে 9 জন এই যাত্রার মধ্যে মারা গেছে। এই সময় সুপ্রিম কোর্ট কিন্তু একটা কগনিজেন্স নিয়েছে ব্যাপারটার, আর বলেছে যে অরিজিনেটিং স্টেট থাকবে, যেখান থেকে ট্রেন স্টার্ট হচ্ছে সেখান থেকে কিন্তু সেই স্টেটের কিন্তু কর্তব্য হবে ফুড আর ওয়াটার সাপ্লাই করা প্যাসেঞ্জারদের, আর পুরো জার্নিতে কিন্তু ইন্ডিয়ান রেলওয়ের এটা কর্তব্য হবে ফুড আর ওয়াটার সাপ্লাই করা। তো এই কথাটা সুপ্রিম কোর্ট বলেছে। এই যে ডেথ যে হলো, রেলওয়ে অফিসাররা কিন্তু ক্লেম করছে যে তারা নানান রকমের অলরেডি কোনো না কোনো সমস্যায় ছিল, তারা ইলনেসে ছিল, তাদের কোনো রোগ বাধা ছিল, সেই জন্য তারা মারা গেছে। সেটা হতে পারে, কিন্তু আলটিমেটলি স্টেট গভর্নমেন্টগুলো রেলওয়ের কিন্তু একটা বেসিক যে নেসেসিটি, একটা ট্রেন চালানোর জন্য একটা জার্নিতে একটা মানুষের যে সাধারণ দরকারগুলো সেগুলো কিন্তু ফুলফিল করতে ব্যর্থ হয়েছে, এটা কিন্তু আমরা ক্লিয়ার দেখতে পাই। এই যে লম্বা ট্রেনের জার্নি, সেখানে কিন্তু ফুডের অভাব, সেখানে কিন্তু জলের অভাব, এমনকি কোথাও স্টেশনে যখন দাঁড়াচ্ছে তখন আমরা এরকমও সিচুয়েশান দেখতে পাচ্ছি, অনেক ছবি আমাদের চোখের সামনে যেগুলো আসছে যে ফুড নেই, ওয়াটার নেই, ছোঁড়াছড়ি হচ্ছে জিনিসপত্র নিয়ে লোকের মধ্যে, ইনফ্যাক্ট প্যাসেঞ্জারদের মধ্যে একটা ভিড়ভাট্টা সৃষ্টি হয়ে যাচ্ছে। তো সোশ্যাল ডিস্টেন্সের যে নর্মগুলো সেগুলো কিন্তু ভালো করে ফুলফিল হচ্ছে না। ইভেন যে টয়লেটগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহারের অনুপযুক্ত থ্রু আউট দ্য জার্নি। তো এই সমস্ত ঘটনা ঘটছে, স্টেট গভর্নমেন্টকে রেলওয়েকে এটা বোঝা উচিত যে এই যে মুভমেন্ট যেটা করাচ্ছে এক রাজ্যের মানুষকে অন্য রাজ্যে পাঠানো, এটা কিন্তু কোনো চ্যারিটি না, এটা তাদের ডিউটি, তাদের একটা রেসপন্সিবিলিটি হয়ে যাচ্ছে পাঠানো। তো ওয়ার্কাররা কিন্তু কেন ভিলেজে ফিরে যাচ্ছে? কারণ যেখানে তারা অলরেডি জব করে সেখানে তাদের কোনো সোশ্যাল সিকিউরিটি নেই, না তাদের কাছে কাজ আছে, না তাদের কাছে ফুড আছে। ইভেন যেই স্টেটেই সেই ওয়ার্কাররা থাকুক না কেন, তারা যদি সেইভাবে প্রোভাইড করে দিত তাহলে কিন্তু আজ এই সিচুয়েশান ক্রিয়েটই হতো না। তো এই জার্নিটা কিন্তু তাদের জন্য ইনডিগনিটি না হয়ে যায়, তাদের জন্য আরও বেশি অসম্মানের জন্য না হয়ে যায়, অলরেডি তো অসম্মানিত হয়েইছে।
ওয়ার্কাররা যেন আরও বেশি তাদের সিচুয়েশান খারাপ না হয়ে যায়। আর আরেকটা জিনিস অথরিটিকে বোঝা দরকার যে এইভাবে জার্নিতে তাদেরকে যে ট্রিট করা হচ্ছে, তাদেরকে এই যে পুরো যাত্রাতে যে ট্রিট করা হচ্ছে, তো তাদের যে অলরেডি আত্মবিশ্বাস নেই অথরিটির উপর, সেটা মানে অলরেডি কমে আসছে, সেটা একদমই ডিমিনিশ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো প্যাসেঞ্জার এই যে স্পেশাল ট্রেনে যাচ্ছে, তাতে ফুড, তাদের জল সাপ্লাই করা কিন্তু, আর সোশ্যাল ডিস্টেন্সিংয়ের যে নর্ম আছে সেগুলো যে ফলো হচ্ছে কি না হচ্ছে সেটা কিন্তু দেখা অথরিটিরই কর্তব্য। মানে ইন্ডিয়ান রেল হোক, স্টেট গভর্নমেন্ট, এক জায়গা থেকে যেখানে যাচ্ছে সেই প্রত্যেকটা গভর্নমেন্ট একে অপরের সাথে কোঅপারেট করে কিন্তু অবশ্যই তাদেরকে কিন্তু করা উচিত। তো এটা ছিল আজকে আমাদের 3টে আর্টিকেল আমরা ডিসকাস করলাম। থার্ড আর্টিকেলটা অনেক ছোটো, অতটা ইম্পর্টেন্ট ছিল না। তো আজ আমাদের এখানে আর্টিকেল শেষ হলো। ভালো লাগলে লাইক দিও, কমেন্ট সেকশনে তোমাদের সাজেশন বলো, শেয়ার করো অবশ্যই। প্রথমবার এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। পরের দিন আবার আর্টিকেল নিয়ে দেখা হবে আমাদের। থ্যাংক ইউ সো মাচ।